কে বাজাচ্ছে এত সুন্দর? পিহু না নীলিমা দেবী? দরজা ঠেলে ঢুকতে গিয়েও থমকে গেল অভিমন্যু। শুটা শেষ হওয়া অবধি অপেক্ষা করে তারপর পিহুর ঘরে ঢুকলো একটা নক করে। ভারী সুন্দর তো। হাসিতে জলজল করে উঠল পিহুর দুর্বলকৃষ্ট মুখটা। সতুৎসাহে বলে উঠল, ভালো হয়েছে দাদাভাই, গর্বনেস দিদি শিখিয়েছে। তারপরে পিহুর মনে পড়ে গেল দাদাভাইয়ের সাথে তো ওর ঝগড়া হয়েছে। মুখ গোজ করে বসে রইল পিহু। নীলিমা দেবী হালকা হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। অভিমন্যু হাঁটু গেড়ে বসল পিহুর হুইল চেয়ারের সামনে। জোর করে ওর মুখটা তুলে বলল, এখন ওটা কমেডি বনু। আচ্ছা সরি, এই যে কান ধরছে। পিহুর তবুও রাগ যায় না। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আমার কাছে কেন এলি? যা না, তোর দেশের কাজ কর। করবো তো, তবে বনু শোনা, যে আমার লিস্টের সেকেন্ড তাকে টাইম দিতে হবে না। আর এই যে সুন্দর মাউথ অর্গান বাজাতে শিখলি, তার প্রাইস নিবি না? রাগটা একটু একটু করে হাসিতে ফিরতে ফিরতেই পিহু বলল। আমি কিন্তু চকলেট খাবো না। হেসে ফেলল অভিমন্যু। আচ্ছা, চকলেট খেতে হবে না। বেড়াতে যাবি বিকেলবেলায়? যেটুকু রাগ ছিল সেটুকু গলে জল হয়ে গেল পিহুর। আনন্দের চোটে অভিমন্যুর গলা জড়িয়ে ধরে বলল, সত্যি বলছিস দাদাভাই? তাহলে তো কি, 4:30 বেরোবো। এখান থেকে গাড়ি নিয়ে সোজা মোহরকুঞ্জে যাব। ওখানে ফুচকা খাবো। তারপর ভিক্টোরিয়া ময়দানের চারপাশে এক চক্কর কেটে বিদ্যাসাগর সেতু দিয়ে কোনো এক্সপ্রেসে একটা ছোট্ট লং ড্রাইভ। তারপর পার্ক স্ট্রিটে ডিনার করে বাড়ি। পছন্দ? খুব পছন্দ। অভিমন্যুর গলা জড়িয়ে ধরল পিহু একটু কিন্তু কিন্তু করে বলল। নীলিমা আন্টিকেও বল না দাদাভাই। মৃদু হাসল অভিমন্যু। আচ্ছা, বলিস। ইউ আর দ্য বেস্ট দাদাভাই। চকাশ করে একটা হামি দিল পিহু। হাসতে গিয়েও অভিমন্যুর বুকের ভেতরটা কেমন টনটনিয়ে উঠল। সত্যি কত অল্পে খুশি হয়ে যায় পিহু। এই সরলতা যেন কোনোদিন পিহুর ক্ষতির কারণ না হয়। না, এখনই একবার নতুন খবর পাওয়া ফিজিওথেরাপিস্টকে ফোন করতে হবে ওর। বনুর গালে একটা হামি খেয়ে পিহুর ঘর থেকে বেরিয়ে গেল অভিমন্যু। ট্রেনের ওভারহেডে তার পরে সেদিন রাতে অনেক লেটে বাড়ি ঢুকলো তিন্নি। কাদা প্যাচপ্যাচে পাগুলো উঠোনের কলতলায় ধুতে ধুতেই ভাস্বতী দেবী এলেন বারান্দায় কর্কশরে চেঁচিয়ে উঠলেন, এত রাত কেন হলো? কার সাথে আড্ডা মারছিলি? খুব বার বেড়েছো তাই না? জবাব না দিয়ে অফিসের ব্যাগটা নামিয়ে সোজা বাথরুমে ঢুকে গেল তিনি। মুখ হাত পা ভালো করে ধুয়ে ঘণ্টাখানেক পর বেরিয়ে দেখল ভাস্বতী দেবী টিভির সামনে বসে গেছেন। তিন্নির দিকে খেয়াল নেই। পা টিপে টিপে রান্নাঘরে ঢুকে এক বাটি মুড়ি বার করলো তিন্নি, সাথে চানাচুরের কৌটোটা নিয়ে পা টিপে টিপে চলে গেল মা বাবার শোয়ার ঘরে। অনেক কথা জমে আছে বাবার সাথে। সরল বৌমার উপর জাদ্রেল কুটিল শাশুড়ির অত্যাচার দেখতে দেখতে ভাস্বতী দেবী তখন হারিয়ে গেছেন সিনে জগতের দুনিয়ায়। বাবার ঘরে ঢুকলো তিন্নি। সঞ্চিতা নিয়ে রঞ্জনবাবু বসে আছেন একটা টেবিলের পাশে। চারপাশে এলোমেলো কিছু কাগজ। তিন্নির পায়ের আওয়াজ পেয়ে পেছনে না ঘুরেই বললেন, এসে গেছি মা, আজ তো দেরি হলো। মুড়ির বাটিটা বাবার সামনে নামিয়ে দিয়ে চানাচুরের কৌটো থেকে বাদামগুলো ঘুটে ঘুটে খেতে লাগলো তিনি। এটা ওর ছোটবেলাকার স্বভাব। নরম দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে রঞ্জনবাবু বললেন, খুব ক্ষুধা পেয়ে গেছে মা। মাকে বলো খাবার দিয়ে দেবে। চানাচুর খেতে খেতে তিন্নি বলল, ভাই ফিরুক, সবাই একসাথে খাবো, কাল তো ছুটি। মৃদু হাসলেন রঞ্জনবাবু। বইটা মুড়ে রেখে বললেন, তারপর আজ অফিসে কি হলো শুনি। মুড়ি খেতে খেতে তরতর করে তিন্নি বলে গেল অফিসে আজ সারাদিন কি কি হয়েছে। টাইম ট্যাঙ্কিং এর নতুন সিস্টেম চালু হওয়া থেকে শুরু করে অফিসে সবার সাথে আজ চিপস ভাগ করে খাওয়া সব। তিন্নির বন্ধু বলতে একমাত্র বাবা। ছোট থেকে স্কুল কলেজে যাই করতো, বাড়িতে এসে বাবাকে না বলা অবধি শান্তি হতো না তিন্নি। এখন নিয়মিত অফিস করেও সেই স্বভাব বদলায়নি। রঞ্জনবাবু চুপ করে শুনে যান। তিন্নির ওপর কোনো মতামত চাপিয়ে দেন না। বাবা মেয়ের মধ্যে কোনো জেনারেশন গ্যাপ নেই। তাও অফিসের নতুন সিস্টেমের কথা শুনে উনিও চুপ করে গেলেন। একটু ভেবে বললেন, এমনটা হলে তো আর তুমি ডেইলি প্যাসেঞ্জারি করতে পারবি না রে মা। এমনটা হলে তো তুই ডেইলি প্যাসেঞ্জারি করতে পারবি না রে মা। অফিসের কাছেই বাড়ি ভাড়া করে থাকতে হবে যে। মাথা নিচু করে তিন্নি বলল, আমি ম্যানেজ করে নিব বাবা, তুমি চিন্তা করো না তো। আর মা অ্যালাউ করবে না আমি বাড়ি ছেড়ে থাকলে।
মাথা নেড়ে রঞ্জনবাবু বললেন, না রে মা, দিনকাল ভালো নয়। অত রাতে ফেরা কলকাতা থেকে কবে কি হবে কেউ কি আগে থেকে বলতে পারে? এই যে প্রতিদিন 3 ঘন্টা লাগে যাতায়াত, আমার কম চিন্তা হয় বল? বুকটা ধুকপুক করে যতক্ষণ না তুই অফিসে ঢুকে মেসেজ করিস। আবার রাত্রে ফেরা নিয়েও সেই একই টেনশন। আরও রাত হলে না না, এর থেকে ভালো তুই কলকাতায় পেইং গেস্টে থাক। তোর মাকে আমি বুঝিয়ে নেব, কটা দিন সময় দে আমার, দেখছি কিভাবে কথাটা বলা যায়। সায়কও এই কথাটাই বলেছিল, কিন্তু তিনি সেটা রঞ্জনবাবুকে জানালো না। যদি বাবা ভুল বোঝেন, যদি মনে করেন সায়কের কথায় নেচে তিন্নি এ প্রসঙ্গ তুলেছে, বা সায়কের সাথে তিন্নির কোনো সম্পর্ক আছে। নখ খুঁড়তে খুঁড়তে তিনি বলল, আর একটা কথা ছিল বাবা। তোর সেই বাড়িতে যাওয়া নিয়ে। অবাক হয়ে মুখ তুলে চাইল তিন্নি। কি করে বুঝলে? তোমার মনে আছে? মিটিমিটি হেসে রঞ্জনবাবু বললেন, মারে, চুলগুলো কি আমার এমনি এমনি পাকলো? কাল রোববার মা, কাল রোববার। মাকে বল, আর আমি পারমিশন দিচ্ছি, তোর মা কিচ্ছু করতে পারবে না। মুড়ির বাটি ফেলে বাবার গায়ে ঝাঁপিয়ে পড়ল তিনি, সেই ছোটবেলার মতো। মেয়ের চুলগুলো ঘেটে দিতে দিতে রঞ্জনবাবু বললেন, পাগল মেয়ে একটা। নে, এবার একটা কবিতা শোনা দেখি, কতদিন তোর আবৃত্তি শুনিনি। টেবিলের ওপর পড়ে থাকা সঞ্চিতার পাতা উল্টে তিন্নি পড়তে শুরু করলো। কবি বর কবে কোন বিস্মৃত বরসে, কোন পূর্ণ আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত। মেঘমন্দ্র শ্লোক, বিশ্বের বিরোহী যত সকলের শোক রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে, সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে। সেদিন সে উজ্জয়িনী প্রাসাদ শিখরে, কি না জানি ঘন ঘটা বিদ্যুৎ উৎসব, উদ্দাম পবন বেগ গুরু গুরু রব। মেয়ের সাথে গলা মেলালেন রঞ্জনবাবু, উদ্গত কণ্ঠে পাঠ করতে লাগলেন। ভারতের পূর্ব শেষে আমি বসে আছি, যে শ্যামল বঙ্গদেশে জয়দেব কবি আর এক বর্ষা দিনে। টিভির সিরিয়াল বন্ধ করে দরজার ওপাশে এসে দাঁড়িয়েছেন ভাস্বতী দেবী। তিন্নি কখন বাথরুম থেকে বেরোলো, একবার কাছে এসে বসলো না, খাবারও চাইলো না, নিজেই নিয়ে নিল। বাবা মেয়ের সমবেত আবৃত্তিতে বুকের ভেতরটা চিনচিন করে উঠল ওনার। কেন বারে বারে মনে হয় এ বাড়িতে এই দুই উচ্চশিক্ষিত কালচারার বাপ বেটির মধ্যে উনি আর ওনার মিডিওকার ছেলে শুভ বড়ই। রোববারের সকাল, সপ্তাহের এই একটি দিন তিন্নি দেরি করে ঘুম থেকে ওঠে। মিসেস বিয়াঙ্কা, তিন্নির সেই বিড়াল, সেও এই সুযোগের যথার্থ সদ্ব্যবহার করে, মানে তিন্নির সাথে এক্সট্রা ঘুমানোর সুযোগ আর কি। তিনি যখন স্কুলে পড়তো, ওদের বাড়ির গেটের সামনে ছোট্ট এই বিড়াল ছানাটাকে কে যেন ফেলে গিয়েছিল। নরম কাঁথায় জড়িয়ে ড্রাইপার দিয়ে দুধ খাওয়ানো সেই ছোট সাদা তুলোর বল আজ নয় নয় করে 7 বছরের বুড়ি। সারাদিন ওর পাত্তা পাওয়া যায় না, শুধু তিন্নি ঘুমোলেই রাতের বেলা জানালা বেয়ে চলে আসে কখন। কোনোদিন ভুল করেও জানালা বন্ধ করে রাখলে তার সে কি রাগ, ম্যাও ম্যাও করে সারা বাড়ি তো দূর, সারা পাড়া জাগিয়ে তুলবে যতক্ষণ না তিন্নি ওই জানালা খুলে দেবে। তাই বলে মিসেস বিয়াঙ্কা মোটেও মিশুকে নয়, তিনিকে আদর অবধি করতে দেয় না। মাঝে মাঝে গায়ে হাত বোলানো অবধি ঠিক আছে, তবে ওকে কোলে নিতে গেলে হিস করে ওঠে, আবার আশ্রে রক্ত অবধি বার করে দেবে। শুধু তিনি ঘুমোলে ওর পায়ের কাছে চুপটি করে শুয়ে থাকে মিসেস বিয়াঙ্কা। আজও তার অন্যথা হয়নি। তিনি যেই বিছানা ছেড়ে উঠল, মিসেস বিয়াঙ্কা খোলা জানালা দিয়ে পগার পার বাসি বিছানা ছেড়ে ঘরটা পরিপাটি করে রাখলো তিনি। রান্নাঘর থেকে লুচি ভাজার মম গন্ধ ভেসে আসে। ঠিকই কাজের লোক মালতী মাসিকে মা কিসব বোঝে। পা টিপে টিপে তিন্নি চলে এলো বারান্দায়। অন্যান্য দিনের মতো আজও রঞ্জনবাবু বারান্দায় হুইল চেয়ারে বসে খবরের কাগজ পড়ছেন। তিন্নিকে দেখে মুখ তুলে হাসলেন। ভোরের সদ্য ঝরে পড়া শিউলি ফুলের মতো ঝকঝকে হাসি হাসল তিন্নি। অভ্যেস হয়ে গেছে। আজকের হেডলাইন কি? একটু থেমে একটু ড্রামাটিকভাবে রঞ্জনবাবু বললেন। গোল গোল চোখে চেয়ে রইল তিন্নি, কানে ঠিক শুনছেও, আনন্দে রিয়েক্ট করতেও ভুলে গেল তিন্নি। কি করে বাবা? এক রাতের মধ্যে এমন অসাধ্য সাধনটা কি করে করলে? অপরাধের মতো মুখ করে দাঁড়িয়ে রইল তিন্নি, নিচু গলায় বলল, তুমি তো জানো বাবা, কেন বলিনি? না না আছে, এবছর বোনাসের টাকাগুলো এখনো সব খরচ হয়নি।
তোমার জয়েন্ট অ্যাকাউন্টে রাখা আছে, তুলে নেব দরকার পড়লে। থ্যাংক ইউ বাবা। মেয়ের মাথায় উস্কো খুস্কো নরম চুলগুলো স্নেহ ভরে ঘেঁটে দিলেন রঞ্জনবাবু। পা টিপে টিপে তিনি এবার রান্নাঘরের দিকে গেল। মালতী মাসি ওকে দেখে একটু হাসলো, তিনিও হাসলো। ভাস্বতী দেবী পেছন ফিরে আগের মতোই কাজে ব্যস্ত ছিলেন। গলা খাকারি দিল তিনি। ইয়ে, বলছিলাম যে অফিসের অনেকে মিলে একটা ট্রিপ প্ল্যান করেছে, বাবা বলছিল। একটা দীর্ঘশ্বাস গোপন করলেন ভাস্বতী দেবী। কবে থেকে মেয়ে এত দূরের হয়ে গেল যে মার সাথে কথা বলতেও এত বাধো বাধো করে? ছুটি শেষ হয়ে এলো, কাল চলে যেতে হবে ডিউটিতে। পিহু অভিমন্যুর আজকের বিকেল বেলাটা কাটছিল ফটো অ্যালবাম দেখে। পুরনো অ্যালবাম মানে পুরনো স্মৃতি, অতীতের পদচারণা, কিছু সাদা কালো, কিছু রঙিন, কিছু ধূসর হাসি কান্নায় মেশানো। কাজে ফিরে যাওয়ার দিনটিতে পুরনো অ্যালবাম নিয়ে বসেছিল অভিমন্যু আর পিহু। কত ছবি! অভিমন্যুর ছোটবেলা, অন্নপ্রাশনে ছোট্ট পিহুকে কোলে নিয়ে বসে থাকা একটু বড় অভিমন্যু, পিহুর পুচকে মুখে থাবড়া করে কাজল পরানো, মার বিয়ের ছবি সাদা কালো বা রঙিন, সেপিয়া রঙে রাঙানো ঘর ভর্তি ছোটবেলার মাঝে হাসি মুখে হুইলচেয়ারে বসে থাকা বছর 17 পিহুকে পুরো ওর মায়ের বিয়ের সময়কার তোলা ফটোর মতোই দেখতে লাগছে, ভাবল অভিমন্যু। কোনো এক সময় আর 5টার সাধারণ বাচ্চার মতো পিহুও ছোটবেলায় হাঁটতে পারত, খেলতে পারত, দৌড়াতে পারত। হাসি খুশি সুন্দর দিন কেটে যেত ওদের। অভিমন্যু পিহুর থেকে 11 বছরের বড়, নিজের প্রাণের থেকেও বেশি বনুকে ভালোবাসত, আজও তাই। কিন্তু যে অভিশপ্ত দিনে খবর এলো অভিমন্যুর বাবা মেজর জেনারেল অর্জুন সেন শহীদ হয়েছেন, সেদিনই বাড়ি ভর্তি লোকেদের ভিড়ে, কাজের লোকের অসাবধানতায় সবার চোখের আড়ালে পিহু গড়িয়ে পড়ে যায় দোতলার সিঁড়ি থেকে। 15 দিনের সাবেকি বাড়ি ওদের, মার্বেলে বাঁধানো অতগুলো সিঁড়ি গড়িয়ে পড়ে পিহুর মাথা ফেটে গিয়েছিল। আর ওর মাথায় স্ট্রেস করতে গিয়ে কেউ পিহুর পায়ের দিকে নজরও দেয়নি। দুজন ডক্টরের 30 মিনিটের গাফলতিতে একটা 5 বছরের মেয়ে সারা জীবনের জন্য প্রতিবন্ধী, বিশেষভাবে সক্ষম, এইটাকে চিহ্নিত হয়ে গেল। 5 বছরের এক নিষ্পাপ অবোধ শিশু, যে হুইল চেয়ারের বানানো জানত না, সারা জীবনের জন্য তাতে বন্দী হয়ে গেল। এর পরপরই অভিমন্যুর মাও কেমন যেন হয়ে গেলেন। মেজর জেনারেল অর্জুন সেনের শহীদ হওয়ার শোক সামলে ওঠার আগেই বাচ্চা মেয়েটার এত বড় দুর্ঘটনা। স্বামীহারা একাকী নারী মনে মনে পিহুর এই অবস্থার জন্য হয়তো নিজেকেই দায়ী করতেন। খাওয়া দাওয়া করতেন না, কোনো অনুভূতি নেই, নিষ্প্রাণ জড়ো হয়ে গিয়েছিলেন। ছায়ার মতো চুপচাপ নিজের কর্তব্যটুকু করে যেতেন, ছেলেমেয়েদের সাথেও হেসে কথা বলতেন না। তারপর তো অভিমন্যু সুদূর রুড়কি কলেজে চলে যাওয়ার বছর 2-এর মধ্যেই এই পৃথিবীর মায়া ত্যাগ করলেন উনি। 9 বছরের পিহুকে অভিমন্যু আর ওর দাদুর জিম্মায় রেখে ভারী একটা শ্বাস পড়ল অভিমন্যুর। তার মা বড্ড নরম স্বভাবের ছিলেন। এবারের পাথর হৃদয় পুরুষদের মধ্যে মা ছিলেন জ্যৈষ্ঠের দুপুরের বট গাছের ছায়া। আজ বেঁচে থাকলে অভিমন্যুকে কিছুতেই আর্মি জয়েন করতে দিতেন না। পিহুর জন্য কষ্ট হয় অভিমন্যুর। বাবা কি জিনিস তা তো বুঝলই না। মাও চলে গেলেন অকালে, তারপর দাদু, আর অভিমন্যু সে কবে থেকেই ঘর ছাড়া। পিহু ঠিক মায়ের স্বভাব পেয়েছে, নিজের কান্নাগুলো লুকিয়ে সবাইকে আদরে হাসিতে ভরিয়ে রাখে, কিন্তু বড্ড নরম মন, সরল। তাই এই বারের ছুটিতে এসে অভিমন্যু এক মোক্ষম স্টেপ নিয়েছে পিহুকে গড়ে তোলার। পিহুকে যে স্বাবলম্বী হতেই হবে। আজ শুক্রবার কলকাতা থেকে অভিমন্যুর বিদায় নেওয়ার পালা। 3 সপ্তাহের লম্বা ছুটি শেষ। সকাল থেকে আকাশের সাথে পাল্লা দিয়ে পিহুরও মুখ ভার। আজ দাদাভাই চলে যাবে ওর কাজের জায়গায়। আবার সে ডিসেম্বরে আসা। এত বড় বাড়িতে আগামী 6 মাস একা একা পড়ে থাকবে পিহু আর নীলিমা আন্টি। কেন যে ছুটির দিনগুলো জলদি চলে যায়। দাদাভাই যদিও প্রমিস করেছে প্রতিদিন অন্তত ঘন্টাখানেক কথা বলবে পিহুর সাথে, তবে লম্বা ছুটির মধ্যে দাদাভাই একটা জিনিস শিখিয়েছে পিহুকে, হুইলচেয়ারে বসেও পিস্তল চালানো। ট্রেনিংয়ের প্রথম দিনই দাদাভাই বলেছিল পিহুকে, দেখ পিহু, আর 5টা সাধারণ লোকের মতো পিস্তল চালানো তোর পক্ষে সহজ হবে না, কিন্তু কষ্ট হলে তোকে শিখতে হবে। কবে কখন কোন ট্রেনিং কাজে লেগেছে কেউ বলতে পারে না। তার উপর এত বড় বাড়িতে তুই একা থাকিস, কখনো কিছু হলে নিজেকে প্রোটেক্ট করতে পারবি। আর নীলিমা দেবীকেও। প্রথম প্রথম পিহুর হাতে লাগতো ট্রিগার টানতে, ব্যথায় কেঁদে ফেলে বলতো, আমি পারবো না দাদা ভাই। কিন্তু অভিমন্যু হাল ছাড়েনি।
কিভাবে সোজা হয়ে হুইল চেয়ারে বসতে হবে, কিভাবে বন্দুক ধরতে হবে হাতে ধরে শিখিয়েছে। এমনকি নতুন একজন ফিজিওথেরাপিস্টও ঠিক করে এনেছে অভিমন্যু, যে নিয়মিত এসে পিহুকে বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করাবে যাতে ওর আপার বডি আরও স্ট্রং হয়। নীলিমা আপত্তি করেছিলেন। কি দরকার এইটুকু মেয়েকে এইসব শেখানো? কিন্তু অভিমন্যু কান দেয়নি। আত্মরক্ষা করার সব রকম উপায় ও পিহুকে শেখাতে চায়। দাদু বেঁচে থাকলে উনিও এটাই করতেন, বারবার পিহুকে বলেছে অভিমন্যু। বনু, তোর সবচেয়ে বড় খামতি হবে যদি কেউ তোকে আক্রমণ করতে আসে। তার প্রথম লক্ষ্য হবে কি করে তোকে হুইল চেয়ার থেকে ফেলে দেওয়া যায়। আর সেজন্য তোকে রিফ্লেক্স আরো স্ট্রং করতে হবে, যাতে প্রথম আঘাতটা তুই হানতে পারিস। তাই ট্রেনিংয়ের সাথে সাথে অভিমন্যু বারবার পিহুকে প্র্যাকটিস করাচ্ছে সিচুয়েশনাল অ্যাওয়ারনেস, গোটা বাংলায় সম্ভাব্য পরিস্থিতির অভিনয়। বলতে গেলে সারা ট্রেনিং পিরিয়ডে এই অংশটাই পিহুর সবচেয়ে ভালো লেগেছে। ছোটবেলার লুকোচুরি খেলার মতো দাদাভাই যখন তখন লুকিয়ে থাকে ঘরের এখানে ওখানে, পর্দার আড়ালে, সিঁড়ির তলায়, আর হুইল চেয়ারে পিহু। দাদাভাই পিহুকে পেছন থেকে খুঁজে বার করার আগেই পিহুকে ধরে ফেলতে হবে। দুজনের একটু একটু চোটও লেগেছে এসব করতে করতে, কিন্তু দাদাভাই বলেছে যত চোট লাগবে পিহু ততটাই ভালো শিখতে পারবে। আজকাল দুপুর হলেই ও আর দাদাভাই ট্রিপ প্র্যাকটিসেও নেমে পড়ে। হুইল চেয়ার থেকে নামিয়ে দাদাভাই ওকে কোলে করে নিয়ে যায় ছাদে। তারপর ছাদে ঝোলানো সার মাটির কলসি ঝুলিয়ে সারা দুপুর চলে ওদের প্র্যাকটিস। একেবারে নিখুঁত না হলেও এর মধ্যে পিহু হুইল চেয়ারে বসেই বেশ চলনসইভাবে নিশানায় মারতে পারছে। মানে উল্টোনো মাটির কুজুতে মারতে গিয়ে পাশের হাড়ি ফেটে মারছে। কিন্তু অভিমন্যু জানে এভাবেই হবে, প্র্যাকটিস ম্যাক্স পারফেকশন। পিহুকে ট্রেনিং দেওয়ার পেছনে আর একটা কারণও যে আছে। দিন কতক আগেই হেডকোয়ার্টার থেকে সিক্রেট মেলে খবর এসেছে আর্মির পরিজনদের উপরও হামলা হওয়া অসম্ভব নয়। এমনিতেই অভিমন্যুর স্পেশাল জব প্রোফাইলের জন্য দুজন সাদা পোশাকের পুলিশ সবসময় ওকে দূর থেকে ফলো করে। কিন্তু অভিমন্যুর ভয় পিহুকে নিয়ে। পিহু কখনো বড্ড সরল, একা একা বড় হয়ে ওঠার জন্য সবসময় মানুষের সঙ্গ চায়। চট করে অজানা লোককেও বিশ্বাস করে ফেলে। তার অপর আশেপাশে সবাই জানে পিহুর প্রতিবন্ধকতা আর এত বড় বাড়িতে একা থাকার ব্যাপারটা। কোনো স্লিপার সেল আর্জেন্টের জন্য পিহু খুব সহজ টার্গেট। সে কারণে স্পেশাল পারমিশন নিয়ে এসেছে অভিমন্যু। ও ফিরে গেলেই দুজন সাদা পোশাকের পুলিশ যেন সর্বদা এ বাড়ির উপর নজর রাখে। তবুও তো সাবধানের মান নেই, তাই অভিমন্যু নিজে পিহুকে তৈরি করেছে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার। একা পিহুর কিছু হয়ে গেলে অভিমন্যু নিজেকে ক্ষমা করতে পারবে না। অভিমন্যুর এবারের গন্তব্য আর অরুণাচল প্রদেশ নয়, হিমালয়ের কোলে ছোট্ট একটি রাজ্য। তিনটি প্রতিবেশী দেশের সাথে বর্ডার শেয়ার করে আছে। কাল রাতে অর্ডার পেয়েছে অভিমন্যু। স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র অনুযায়ী বেশ কিছু আনউজাল অ্যাক্টিভিটি ধরা পড়েছে ওখানে। যত শীঘ্রই সম্ভব ওকে পৌঁছতে হবে এবং ডিপার্টমেন্টাল রিপোর্ট করতে হবে। পাতলা কালো একটা টি শার্ট আর ঢিলা ট্রাউজার্স পরে বিকেল 5টা নাগাদ ভাড়ার ট্যাক্সিতে বেরিয়ে পড়ল অভিমন্যু। কাঁধে ফেলে রাখলো ওর বহু ব্যবহৃত জংলা প্রিন্ট মিলিটারি জ্যাকেটটা। আর ঘন্টা দেড়েকের মধ্যেই ওদের স্পেশাল ট্রেন ছাড়বে। পিহু ঘরের দরজা বন্ধ করেছিল। কাঁদতে কাঁদতে দাদাভাইকে বিদায় দেয় না ও কোনোবার। অভিমন্যু বেরোনোর ঘন্টাখানেক আগেই হাসি মুখে প্রতিবার বলে, জলদি আসিস দাদা ভাই, আমি অপেক্ষা করে থাকবো। বলে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। নীলিমা দেবীও ঢুকতে পারেন না আর সেই ঘরে। একটা ছোট্ট মাটির প্রদীপ জ্বালিয়ে রাখে পিহু। যতক্ষণ না অভিমন্যু ওর কাজের পোস্টে ফিরে পিহুকে খবর দিচ্ছে ততক্ষণ সেই প্রদীপ জ্বলতে থাকবে। পিহু নিভতে দেবে না। ওর মাও তাই করত শহীদ মেজর জেনারেল অর্জুন সেনের উদ্দেশ্যে। স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে মনটা ভারী হয়ে রইল অভিমন্যুর। বনুকে করা প্রমিসটার জন্যই তো ওকে আরও সাবধানে ডিউটি পালন করতে হবে। ও ছাড়া যে পিহুর এই পৃথিবীতে আর কেউ নেই। এখনো বিশ্বাস হয় না তিন্নির। মা কি করে এত জলদি ওর বেড়াতে যাওয়াতে বিনা প্রতিবাদে মেনে নিয়েছিল। বাবা ঠিক কি বুঝিয়েছে মাকে তিনি জানে না, কিন্তু সেদিনের পর থেকে মা একটু হলেও তিন্নির সাথে নরম ব্যবহার করছে। গত দুদিন সকালে অফিস যাওয়ার আগে ভাতের থালার পাশে এখন আর শুধুই আলু সিদ্ধ নেই, এক বাটি ডালও আছে।
এর মধ্যে ভাইয়ের সাথে কিছু খিটিমিটি লেগেছে মায়ের। গত ভাইফোঁটায় তিন্নির কিনে দেয়া অত দামি মোবাইল ফোনটা নাকি শুভর পুরনো লাগে। কি বিশ্রী ভাষায় ভাই মার সাথে আজকাল কথা বলে তিন্নি জানতই না। ওরা দুজনেই ভুলে গিয়েছিল বোধহয় সোমবার তিন্নির অফিস থাকে না। ওদের ঝগড়ার মাঝে তিন্নি ঢুকে পড়াতে মা কেমন অস্বস্তিতে পড়ে গিয়েছিল। সেই প্রথম মার চোখে তিন্নি দেখেছিল কেমন একটা কুণ্ঠা ভাব, যেন তিন্নিকে জানতে দিতে চায় না এসব কথা। অবাক হয়েছিল তিন্নি, তার সাথে সাথে রাগও হয়েছিল ভাইয়ের উপর। সরাসরি বলে দিয়েছিল নতুন ফোন আর কিনে দেওয়া হবে না। না পোষালে ভাই যেন তিন্নির স্ক্রিন ফাটা ফোনটা নিয়ে নেয়, তিন্নি ভাইয়েরটা নিয়ে নেবে। অবাক হয়ে গিয়েছিল শুভ। দিদি এমন বলতে পারে যেন ওর ধারণাই ছিল না। কথা না বাড়িয়ে চুপচাপ বেরিয়ে গিয়েছিল ঘর থেকে। শুক্রবার শেষ মিনিটের টুকটাক জিনিসে ব্যাগ গুছিয়ে নিয়েছিল তিন্নি। শুভ ট্যাবটা নিয়েছে অনেকগুলো গল্পের বই আর কবিতার পিডিএফ কপিতে ভর্তি, ট্রেনে পড়বে। প্রথমে তিন্নি ভেবেছিল অফিস থেকে সোজা শিয়ালদা চলে যাবে, সন্ধ্যা 6:30 ট্রেন। কিন্তু মা বলল আজকের দিনটা ছুটি নিয়ে বিকেল দিকে একেবারে ধীরে সুস্থে বেরোতে। এমনিতেও তিন্নির প্রচুর ছুটি জমে আছে। অফিসেও এই নিয়ে ঝামেলা হলো ওদের টিম লিড মিথিলেশের সাথে। তিনি ভেবেই রেখেছিল এই ট্রিপটায় ওর আর যাওয়া হবে না, তাই আগে থেকে কিছু উচ্চবাচ্য করেনি। তবে শায়কের জোরাজুরিতে যে 3 মাস আগে থেকেই ও যে লিপ প্ল্যানের এক্সেলে ছুটিগুলো ভরে রেখেছিল, সেটা তিন্নির সাথে সাথে মিথিলেশও ভুলে গিয়েছিল। শায়কই মনে করালো। মঙ্গলবার যখন তিনি অফিস গিয়ে বলল যে শেষ অবধি ছুটিটা ও নেবে, মিথিলেশ রাগারাগি শুরু করে। যেহেতু শায়ক আর তিনি একই শিফটে কাজ করে, তাই একসাথে ছুটি নিতে পারে না নাকি। অনেক ঝগড়া ঝামেলার পর কোনো রকমে শায়কের কথায় অবশেষে মিথিলেশ রাজি হলো। তবে তিনিকে ওয়ার্নিং দিয়েছে এরপর থেকে যেন ওরা দুজনে একসাথে কোনো প্ল্যান না করে। অবাক হয়ে গিয়েছিল তিনি, মিথিলেশ একা ওকেই কেন ওয়ার্নিং দিল। শায়কও তো ওরই সাথে লিপ অ্যাপ্লাই করেছিল। কই, শায়ককে তো কিছু বলো না। শায়করা অফিস থেকে বেরোনোর আগে তিন্নিকে জানিয়ে দিয়েছিল বোধহয় ইঞ্জিন থেকে 3টে কামরা পরই ওদের কামরাটা পড়বে। তিন্নি যেন একটু দেখে নেয়। শায়কের পাঠানো অনলাইন টিকিটটার স্ক্রিনশট মুঠোফোনে নিয়ে রাখলো তিন্নি, যদি দরকারের সময় ইন্টারনেট না ধরে। বেশি লাগেজ নেই ওর সাথে, মাত্র 3 দিনেরই তো ব্যাপার। কাঁধে একটা রুকস্যাক আর একটা হ্যান্ডব্যাগ, কালো পালফ সিল্ক একটা টপ, ব্লু জিন্স আর চুলটা চুরু করে বেঁধে নিয়েছে মাথায়। বাড়ি থেকে ভারী লাঞ্চ করে তিন্নি যখন বেরোলো, আকাশে হালকা মেঘ থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু শ্রীরামপুর স্টেশন পৌঁছতে পৌঁছতে 10 মিনিটের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। এখান থেকে দুবার ট্রেন চেঞ্জ করতে হবে ওকে। প্রথম ট্রেনে উঠে গিয়ে ভেবেছিল আর কোনো বিপত্তি হবে না, কিন্তু পরের ট্রেনে উঠে দেখলো শিয়ালদা লাইনে বৃষ্টির জন্য সব লোকাল ট্রেন দাঁড়িয়ে। এদিকে শায়করা পৌঁছে গেছে। ফোন করছে বারে বারে তিন্নি আর কত দূর। ঘণ্টাখানেক অপেক্ষা করে তিন্নি দেখলো এভাবে চললে আজ আর 6:30টার আগে ও শিয়ালদা স্টেশনে পৌঁছতে পারবে না। কোনো রকমের লোকাল ট্রেন থেকে নেমে একের পর এক বাস ট্যাক্সি পর চেঞ্জ করে যতক্ষণে ও শিয়ালদা স্টেশনে পৌঁছালো, ট্রেন ছাড়তে আর মাত্র মিনিট কয়েক বাকি। ফোনের ওপাশ থেকে শায়ক চেঁচাচ্ছে তখন, কোথায় তুই? ট্রেন তো ছেড়ে দিল। ডেইলি প্যাসেঞ্জারই করে অভ্যস্ত তিনি, তাও শিয়ালদা স্টেশনের এমন ভিড় ও জন্মে দেখেনি। একে ঠেলে ওর পা মারিয়ে 17 নম্বর প্ল্যাটফর্মে যখন এসে পৌঁছলো, দূর থেকে দেখলো রাতের নর্থ বেঙ্গল মেল ট্রেন ততক্ষণে নড়ে ওর সামনে দিয়ে ধীর গতিতে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। চোখে জল এসে গেল তিন্নির। এত করেও বেড়াতে যেতে পারবে না ও। মরিয়া হয়ে পা চালালো। অ্যাশওয়ান কম্পার্টমেন্ট, ইঞ্জিনের 3টে কামরা পরেই হওয়া উচিত। উঠতে গিয়ে দেখলো ওটা জেনারেল বগি, তারপরেরগুলো এসি কোচ। মাথায় হাত দেওয়ার অবস্থা তিন্নির। কোথায় S1? ট্রেনের জানালা দরজার কাছে অনেকেই দাঁড়িয়ে দেখছে ওকে, তবুও কেউ হাত বাড়াচ্ছে না। ছোট্ট একটা সিপ্রট নিল তিনি। কোনো রকমে যে কোনো একটা দরজার হাতল ধরতে পারলে ট্রেনে উঠে যেতে পারবে ও। কিন্তু ট্রেন ততক্ষণে গতি নিয়েছে। দৌড়তে দৌড়তে তিনি দেখলো ওর পায়ের নিচে সিমেন্টের মেঝে ক্রমশই ঢালু হতে শুরু করেছে, অর্থাৎ প্ল্যাটফর্ম প্রায় শেষ হতে চলেছে। ওদিকে যে স্পিডে ও দৌড়াচ্ছে, বৃষ্টি কাদায় পিছল প্ল্যাটফর্মে এখন আর থামার উপায় নেই।
অনেকজনই হৈ হৈ করে উঠল দূর থেকে। চরম পরিণতির সম্মুখীন হতে ভয়ে চোখ দুটো বন্ধ করে নিল তিনি। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর, দম বন্ধ হয়ে আসে। আবার কি ব্ল্যাক আউট হয়ে যাবে? অনেকদিন আগের ডক্টরের সাবধানী বাণী মনে পড়ে গেল ওর। ততক্ষণে পায়ের তলায় শূন্য মাটি। তিনি কি হাওয়ায় উঠছে? আর ঠিক তখনই ট্রেনের লাস্ট কামরাটার দরজা দিয়ে বলিষ্ঠ একটা হাত যেন বাস পাখির মতো ছোঁ মেরে প্ল্যাটফর্ম থেকে তুলে নিল ওর পাতলা শরীরটাকে। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসার আগে তিনি এটুকু বুঝতে পারল, একটা পাথরে কোদা সুঠাম শক্ত শরীর ওকে নিজের বুকে মিশিয়ে নিয়েছে। অজানা লোকটার বলিষ্ঠ হাতে নিজেকে ছেড়ে দিয়ে ওখানে জ্ঞান হারিয়ে ফেলল তিনি। উঁচু পাহাড় থেকে পাথরের ওপর প্রবল বেগে ঝরে পড়া জলপ্রপাতের ঠিক মাঝখানে দাঁড়ালে কেমন লাগে? বালতি বালতি ননস্টপ জল মাথায় ঢালতে থাকলে চোখ দুটো যেমন খুলতে চায় না, তিনিরও তেমন মনে হচ্ছিল। হঠাৎ ঘোর কেটে গেল ওর। কোথায় জলপ্রপাত? ও তো শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মে দৌড়াচ্ছিল ট্রেন ধরতে। এখানে কি করে এলো বুঝতে পারল না। ধরফর করে উঠে বসতে গিয়েই মাথাটা আবার টলে গেল তিন্নির। আর সঙ্গে সঙ্গে রোদে পোড়া তামাটে শক্ত করপড়া একটা হাত আলতো করে ধরে ফেলল ওকে পড়ে যাওয়ার আগেই। আস্তে, এত তারা কিসের? শায়কের গলা তো এত ভারী আর হাস্কি নয়। এ আবার কে? কোথায় আছি? কারো কোলে শুয়ে আছি নাকি? অনেক কষ্টে চোখ দুটো খুলে দেখতে পেল ওরই দিকে তাকিয়ে আছে অচেনা একজন, যার গাঢ় বাদামি দুটো চোখ, চওড়া কপাল, খাড়া নাক, চিন্তার হালকা ছায়া মুখে লেগে আছে। দু তিনবার চোখ পিটপিট করলো তিন্নি, ভুল দেখছি কি? তারপর আবার উঠে বসার চেষ্টা করলো। বাদামি চোখ দুটোই হালকা বিরক্তি ফুটে উঠেই মিলিয়ে গেল। ওর বলিষ্ঠ হাতগুলো তিন্নিকে টেনে দাঁড় করিয়ে দিল। অল্প ছোঁয়ায় পিঠের কাছে কড়া পড়া শক্ত হাতে সাপোর্ট দিয়ে বলল, ঠিক আছে নেবার, দাঁড়াতে পারবেন তো? ঝিম ধরে যাওয়া ঘাড় নাড়ল তিনি। চারপাশে তাকিয়ে বুঝতে পারল ট্রেনে তবে উঠতে পেরেছে ও। জঙ্গলির ছাপ কালো টি শার্ট পরা স্বাস্থ্যবান 6 ফুটের বেশি দূর লোকটার দিকে তাকিয়ে কৃতজ্ঞ স্বরে বলল, থ্যাংক ইউ। আপনি কি আমাকে? তিন্নির কথা শেষ হওয়ার আগেই হাসকি স্বরে বলে উঠল, ট্রেনের তলায় কাটা পড়া থেকে বাঁচিয়েছি। হ্যাঁ, বলতে পারেন। তা আপনার এই তাড়াহুড়োর স্বভাবটা তো বেশ খতরনাক। ট্রাই করেন নাকি আজই স্পেশালটা? মুখ গম্ভীর থাকলেও গলায় ব্যাঙ্গের ছাপ স্পষ্ট। পায়ের পাতা থেকে মাথার তালু অবধি জ্বলে উঠল তিন্নির। আচ্ছা, বেয়াদব লোক তো। জানা নেই শোনা নেই ট্রেনে উঠতে সাহায্য করেছে বলে টোন কাটার সুযোগ পেয়ে গেছে। ছ্যাবলা লোক কোথাকার। মনের বিরক্তিটা চেপে রেখে তিনি বলল, থ্যাংক ইউ আমাকে ট্রেনে উঠতে হেল্প করার জন্য। এটা কত নাম্বার কামরা বলতে পারবেন? আমি পরে স্টেশনেই নেমে যাব। হাসকি স্বর একটু গম্ভীর হলো। তিন্নির প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি যেন ওকে মাপতে থাকলো পা থেকে মাথা অবধি। রাগে চিরবিরিয়ে উঠে তিন্নির কিছু বলার আগেই গম্ভীর গলায় লোকটা জিজ্ঞেস করলো, আপনি কি আগে এমন জ্ঞান হারিয়ে ফেলেছিলেন নাকি নাকি আজই প্রথম হলো? ঠোঁট কামড়ালো তিন্নি। আজও ও ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল। এবার একটা ডক্টর দেখাতেই হবে যে করে হোক। নিচের দিকে খেয়াল হলো ওর। পরনের কালো শিফন জামাটা জলে ভিজে সপসপে গেছে। নিশ্চয়ই এই লোকটা বোতল বোতল জল ঢেলেছে ওর জ্ঞান ফেরানোর জন্য। ইনার দেখা যাচ্ছে নাকি? ওই জন্যই লোকটা কি তাকিয়ে আছে ওর দিকে? সহসা একটু কেঁপে উঠল তিনি। গায়ে বসে থাকা জলে ভেজা জামার ঠান্ডায় নাকি লজ্জায় না ভয়ে তা বলা শক্ত। লোকটার নির্নিমেষ দৃষ্টির সামনে নিজেকে কেমন বেআব্র মনে হলো ওর। হাত দিয়ে শিফন টপটা গলার কাছে একটু টেনে নিল, চোখ ফিরিয়ে নিল লোকটা। একটু চুপ করে থেকে গম্ভীর গলায় প্রায় আদেশের সুরে তিন্নির উদ্দেশ্যে বলল, এখানে দাঁড়ান, আমি আসছি। বলে কামরার মধ্যে অদৃশ্য হয়ে গেল। ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে বেশ অবাক হলো তিনি। ভারী অদ্ভুত লোক তো। অচেনা মেয়েদের এমন শাসন করছে, আদেশ করছে যেন স্কুলের বুড়ো হেডমাস্টার। অথচ বয়স তো খুব বেশি হলে 28 কি 30। আর দরজার সামনেই কেন দাঁড় করিয়ে রাখলো? কামরায় ঢুকলে কি হবে? রাতের নর্থ বেঙ্গল মেল ট্রেনে প্রাইভেট কোচ আছে বলে তো তিন্নির জানা নেই। ট্রেনের মেঝে থেকে হ্যান্ডব্যাগটা কুড়িয়ে নিল তিনি। পাশে পড়ে থাকা ভারী রুকস্যাকটা হাতে নিয়ে ভাবলো কি করবে এবার। এক্সপ্রেস ট্রেনের কামরাগুলো তো কানেক্টেড হয়। পরের স্টেশন অবধি অপেক্ষা করার থেকে বেটার ভেতর দিয়ে না হয় S1 কামরায় চলে যাবে। দরজা ঠেলে কামরায় ঢুকতে যাবে, লোকটা বেরিয়ে এলো বিরক্ত গলায় বলল, আপনাকে বলে গেলাম না এখানে ওয়েট করতে?
এবার তিন্নি আর চুপ থাকতে পারল না। তখন থেকে লোকটা সমানে ধমকে যাচ্ছে ওকে। ইয়ার কি পেয়েছে নাকি? চিরবিরিয়ে বলে উঠল, ট্রেনটা তো আপনার পার্সোনাল প্রপার্টি নয়। আমি কোথায় যাব তাতে আপনি বাধা দেওয়ার কি? আর তখন থেকে খামোখা ধমকে যাচ্ছেন কেন বলুন তো? অপ্রস্তুতের একটা হালকা ছায়া পড়ল কি লোকটার মুখে। আর্মি প্রিন্টের একটা জ্যাকেট এগিয়ে দিল তিন্নির দিকে, মুখে বলল, এটা গায়ে জড়িয়ে নিন, আপনার জামাটা জলে ভিজে গেছে। তিন্নি সেকেন্ড হয়ে দাঁড়িয়ে লোকটার হাত থেকে জ্যাকেটটা প্রায় কেড়ে নিয়েই পেছন ফিরে গায়ে জড়িয়ে নিল তিন্নি। লজ্জায় কান মাথা গরম হয়ে গেছে ওর। লোকটা ঠিক কি ইঙ্গিত দিতে চাইলো তা না বোঝার মতো বোকা নয় তিন্নি। তাও যে লোকটা কামড়া ভর্তি লোকের থেকে ওর সম্ভ্রম বাঁচাতেই জ্যাকেটটা এনে দিয়েছে, সেটা ভেবেই মনটা আরও অপরাধ বোধে ভরে গেল তিন্নির। একটু আগেই এর সম্বন্ধে কি না কি ভাবছিল ও। এদিকে না ফিরেই ক্ষীণ গলায় বলল, থ্যাংক ইউ অ্যাগেইন। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো? না না, ঠিক আছে, আপনি এদিকে ফিরুন, সংকোচের কোনো কারণ নেই। হাসকি স্বরের গলাটাও একটু নরম হয়ে এলো কি জ্যাকেটটা বুকের কাছে আঁকড়ে ধরেই তিন্নি ফিরল। অন্ধকারে ট্রেনের আধা খোলা দরজা দিয়ে উকি ঝুঁকি মেরেও কিছুই বোঝা যাচ্ছে না। কত দূর এসেছে, কোন স্টেশন পেরিয়েছে ওরা, ইতস্তত করে তিন্নি জিজ্ঞেস করল লোকটাকে। ইয়ে মানে কতক্ষণ অজ্ঞান ছিলাম আমি? ঘন অন্ধকারে ট্রেনের আধা খোলা দরজা দিয়ে বাইরের প্রকৃতি দেখতে ব্যস্ত লোকটা আলগোছে বলল, মিনিট কয়েক হবে, তবে তারপর আপনার জ্ঞান ফিরে এলেও চোখ খুলছিল না। পোস্ট কনকাশন এফেক্ট। ঢোক গেল তিনি। কয়েক সেকেন্ড চুপ থেকে একটু কাতর হয়ে লোকটাকে আবার জিজ্ঞেস করলো, এটা কত নাম্বার কামরা একটু বলবেন? এক্সপ্রেস ট্রেনের কামরাগুলো তো কানেক্টেড হয়। পরে স্টেশন অবধি অপেক্ষা করার বদলে আমি না হয় ভেতর দিয়েই নিজের কামরায় চলে যাব। তিনি প্রশ্নের জবাব না দিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, আপনার টিকিট কোন কোচে? S1। বর্ধমান আসুক, আপনাকে উঠিয়ে দেব। বলতে বলতে তিন্নির দিকে ফিরে কিছু বুঝে ওঠার আগেই ওর হাত থেকে রুকস্যাকটা টেনে নিয়ে ওটার ওজন পরখ করছে যেন। এমনিভাবে লোকটা বলল, আপনার পক্ষে তো ব্যাগটা বেশ ভারী, বেড়াতে যাচ্ছেন নাকি? চিরবিরানির রাগটা আবার ফিরে আসছিল তিন্নির। আজব লোক তো মাইরি, একটা প্রশ্নের জবাব দেয় না, নিজেই খালি প্রশ্ন করছে আর অর্ডার দিচ্ছে। তিনি কি বাঁচা নাকি? ওকে ওর কামরায় উঠিয়ে আসতে হবে, আর কামরার ভেতর দিয়ে গেলেই বা অসুবিধা কি? কেটে কেটে বলল, ধন্যবাদ, আমি পারবো। আমার বন্ধুরা অপেক্ষা করছে, ব্যাগটা দিন। দেখি ভেতর দিয়ে S1 অবধি পৌঁছাতে পারি কিনা, নইলে পরে স্টেশনে নেমে যাবো। ওর কথা যেন লোকটার কানেই গেল না। তিন্নির ব্যাগটা হাতে নিয়ে ঘন অন্ধকারে ট্রেনের আধা খোলা দরজা দিয়ে বাইরে তাকিয়ে রইল। 30 সেকেন্ড অপেক্ষা করে অধৈর্য হয়ে তিন্নি রুকস্যাকটা কেড়ে নিতে গেল লোকটার হাত থেকে। আর ঠিক সেই সময়ে আচমকা ট্রেনের লাইন চেঞ্জ হলো। হুমড়ি খেয়ে তিন্নি টলে পড়ল লোকটার বুকের উপর। মিউজিয়ামে রাখা গ্রিক ভাস্কর্যের মতো চিজেল কাঠ প্রশস্ত বুক, তেমনি পাথরের মতো শক্ত। ছোটে একটা শক্ত শীতল ধাতব স্পর্শ পেল তিন্নি। লোকটার পাতলা টি শার্টের তলায় একটা লকেট আছে বোধ হয়, ভাগ্যিস আছে, না হলে সোজা লোকটার বুকের মাঝে তিন্নির ঠোঁটটা গিয়ে পড়ত। ঘোর লাগিয়ে দেওয়া প্রবল পুরুষালী গন্ধ লোকটার বুকে। কতদিন পর কোনো পুরুষের এত কাছে এলো তিন্নি। এর আগে সেই মানব কলেজের প্রথম বছর। মিনিট খানেকের জন্য তিন্নির হৃৎপিণ্ডটা যেন থেমে গিয়েছিল, তারপর আবার দ্বিগুণ বেগে চলতে শুরু করলো। কান নাক দিয়ে যেন ধোঁয়া বেরোতে লাগলো। স্পষ্ট বুঝতে পারলো চোখ মুখ লাল হয়ে গেছে ওর। আর এদিকে অসাধারণ রিফ্লেক্স, লোকটা ডান হাতে ওর রুকস্যাক ধরে রাখা অবস্থাতে বাম হাত দিয়ে তিনিকে আগলে খুব ক্যাজুয়ালি আবারও বলল, আস্তে, এত তারা কিসের? কেঁপে উঠল তিন্নি। নেশা চড়ানো ঘোর লেগে যাচ্ছিল। কতক্ষণ তিন্নি ওভাবেই ছিল ওর খেয়াল নেই। কখন যে ওর পিঠের অপর দিকে লোকটার বলিষ্ঠ হাতও সরে গেছে সে খেয়ালও নেই। আচমকা সম্বিত ফিরে পেল ও। চমকে উঠে লোকটার গায়ের ওপর থেকে সরে গিয়ে বলল, সরি, ট্রেনটা এমন টান দিল যে আমি সামলাতে না পেরে। ইটস ওকে। ছোট্ট করে খুব ক্যাজুয়ালি কথাটা বলে আবার বাইরের প্রকৃতি দেখতে ব্যস্ত হয়ে পড়ল লোকটা। ইস, নিশ্চয়ই ভাবছে কি বেহায়া মেয়ে আমি, কিন্তু ব্যাগটা যে দিল না। মনে মনে বলল তিনি। বেশ খানিকক্ষণ পর একটু ইতস্তত করে আবার চেষ্টা করলো। আমার ব্যাগটা বর্ধমানে নামিয়ে দেব, বললাম তো। আমি ভেতর দিয়ে গেলে কি প্রবলেম? আপনি ভেতর দিয়ে যেতে পারবেন না, তাই। কি আশ্চর্য, কেন পারবো না? এতক্ষণে লোকটা তিন্নির দিকে ফিরে কাটা কাটা স্বরে বলল,
কারণ এটা আমি কম্পার্টমেন্ট সিভিলিয়ান কামরার সাথে কানেক্টেড নয়, আর ভেতরে অনেকেই হার্ড লিকার্স টানছে। কেউ কেউ প্রকৃতিস্থও নয়। তো এই অবস্থায় এখানে আমার সাথে থাকাটা আপনার পক্ষে সেফ। আর কিছু জানতে চান? তিনি কিছুক্ষণ হাঁ হয়ে তাকিয়ে থাকলো। আর্মি প্রিন্ট জ্যাকেট, লোকটার জংলা টি শার্ট, মেদহীন ছিপছিপে শটান চেহারা, আদেশের সুরে কথা বলা। এ কি তবে ইন্ডিয়ান আর্মিতে কাজ করে? একই সাথে ভয় আর সম্ভ্রম মেশানো কেমন অদ্ভুত একটা অনুভূতি উঠে এলো তিন্নির মনের ভেতর থেকে। তারপর ঘাড় নেড়ে না বলে লোকটার মুখোমুখি আধখোলা দরজার ঠিক পাশটায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর লোকটা আবার ওর দিকে তাকালো, একটু ইতস্তত করেই বলল, আপনি এদিকে এসে দাঁড়ান। হঠাৎ হাওয়ায় দরজাটা পুরো খুলে গেলে পিষে যাবেন। তর্ক করার জন্য তিন্নির মুখটা একটু ফাঁক হয়েও বুঝে গেল। চুপচাপ জায়গা চেঞ্জ করে লোকটার পাশে গিয়ে দাঁড়ালো। আগে খেয়াল করেনি, এখন দেখলো অভিমন্যুর ঘাড়ের কাছে একটা কাটা দাগ, কপালে ভুরুর ঠিক কাছেও আর একটা গভীর দাগ। এটা বোধহয় সদ্য শুকিয়েছে। দাগগুলো কিসের এবং কি জন্য হয়েছে তা বুঝলেও হজম হতে কয়েক সেকেন্ড সময় লাগলো তিন্নির। খবরের কাগজে পড়া, মৃত্যুকে হাতে নিয়ে লড়া ভারতের বীর জওয়ানরা, আর চোখের সামনে সেই লড়াইয়ের ক্ষত চিহ্ন দেখা, দুটো আলাদা জিনিস। অনেকক্ষণ পর মুখ খুলল তিনি। থ্যাংক ইউ, আমি বুঝতে পারিনি। ওর দিকে না ফিরে বাইরের প্রকৃতি দেখতে দেখতেই লোকটা বলল। আবার থ্যাংক ইউ কেন? কোন আবেগে তিন্নির গলা বুঝে আসছিল ও নিজেও জানে না। ভেঙে যাওয়া গলাতেই বলল। দেশের জন্য আপনারা যা করছেন। কথাগুলো শেষ করতে পারল না তিনি। অবাক হয়ে লোকটা ফিরল ওর দিকে। এটা তো আমাদের সবারই কর্তব্য, তাই না? কোনো জবাব দিল না তিনি। লোকটাও আবার বাইরের দিকে মুখ ফিরিয়ে নিল। ট্রেনের খোলা দরজা দিয়ে হু হু করে ঠান্ডা জলো হাওয়া আসে। ভেজা জামা গায়ে কাটা দিচ্ছে তিন্নির। মাথার উপর চুরো করে বাঁধা চুল কখন আলগা হয়ে খুলে গেছে, হাওয়ায় উড়ছে এপাশ ওপাশ। উড়ন্ত চুলগুলো কানের পেছনে গুজে নিতে নিতে কেমন একটা অদ্ভুত শিরশিরানি ছড়িয়ে পড়ল ওর সারা শরীরে। গায়ের চামড়া থেকে রক্তে শুদ্ধ স্পষ্ট অনুভব করতে পারছে তিনি। ওর মস্তিষ্ক থেকে অ্যাড্রিনালিন নিঃসৃত হয়ে মিশে যাচ্ছে সবকটা রক্তকণিকায়। কাহার বা তালে নেচে যাচ্ছে ওর শিরায় শিরায়। তিন্নির হাতের তালু ঘামছে অল্প অল্প করে। গাল লাল হয়ে গেছে, হৃৎস্পন্দনের গতি বেড়ে গেছে প্রায় 1.5 গুণ। ঝমঝম শব্দে রাতের নর্থ বেঙ্গল মেল ট্রেন ছুটে চলল পরের স্টেশনের দিকে। নাম না জানা অচেনা দুটো মানুষ পাশাপাশি দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাইরের অন্ধকারের দিকে। কপালের ওপর একটা আলতো হাতের ছোঁয়ায় তিন্নির চটক ভেঙে গেল। ও কি ঘুমিয়ে পড়েছিল নাকি? মুখ তুলে দেখল লোকটার সতর্ক ডান হাতে ওর শরীরকে হালকা সাপোর্ট দিয়ে আছে, যাতে তিনি এলিয়ে পড়ে না যায়, অথচ ওকে জড়িয়েও ধরে নাই। চূড়ান্ত বিব্রত হয়ে তিন্নি বলল, আমি কি ঘুমিয়ে পড়েছিলাম? উঠিয়ে দিলেন না কেন? ওর প্রশ্নের উত্তর না দিয়ে লোকটা বলল, গাড়ি বর্ধমানে ঢুকছে, অনলি 2.5 মিনিট দাঁড়াবে। আপনার ব্যাগটা গুছিয়ে নিন। চুপচাপ হ্যান্ডব্যাগটা হাতে নিল তিন্নি। রুকস্যাকটা বোধহয় তিন্নিকে দেবে না। ও আর টানাটানি করলো না। বর্ধমান প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে অনেকটা স্লো হয়ে আসতেই চলন্ত ট্রেন থেকে টুপ করে নেমে পড়ল লোকটা। তারপরই হা করে অবাক তাকিয়ে থাকা তিন্নি কিছু বোঝার আগেই অবলীলাক্রমে ওকেও প্রায় কোলে করে নামিয়ে নিল। সামনের দিকে ছুটতে ছুটতে বলল, ট্রেনের অন্য মধ্যে S1, জলদি আসুন। প্রাথমিক অবাক ভাবটা সামলে স্নিকার্স পায়ে তিন্নিও স্বাদ মেলালো, কিন্তু একটু দৌড়েই হাত ধরে গেল ওর। লোকটা পিছিয়ে এসে ওর হাত ধরে একরকম টেনেই নিয়ে চলল। S1 কামরায় তিন্নিকে তুলে দিয়ে বলল, চললাম, বাকি রাস্তাটা সাবধানে যাবেন। কি এক অদৃশ্য টানিয়ে হঠাৎ কেমন বুকের ভেতরটা মুচড়ে উঠল তিন্নির। একরকম চেঁচিয়েই উঠল। কিন্তু আপনার নামটা যে জানা হলো না। গমগমে গলা ভেসে এলো, অভিমন্যু সেন। ঘোরা শেষ হলে একটু ডাক্তার দেখিয়ে নেবেন। আপনার শরীরের অবস্থা ভালো নয়। ভৌ করে ট্রেনের সিগন্যাল বেজে উঠল। তিন্নির দিকে হাত নেড়ে 6 ফুট লম্বা শরীরটা দৌড়ে মিশে গেল ভিড়ে। যতক্ষণ তাকিয়ে থাকা যায় তিন্নি তাকিয়ে রইল ছেড়ে যাওয়া স্টেশনের দিকে। লোকটা কি ট্রেনে উঠতে পারল? একবারও কি তিন্নির দিকে ফিরে তাকাবে না?
লম্বা লম্বা পায়ে দৌড়ে নিজের কম্পার্টমেন্টে ফিরে এলো অভিমন্যু। ট্রেন ছাড়ার ঠিক আগের মুহূর্তে হালকা একটু ঘাম দিচ্ছে। হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মুছতে গিয়ে একটা মেলি পারফিউমের মিষ্টি গন্ধ পেল অভিমন্যু। নিজের অজান্তেই হালকা হাসিতে ভরে গেল ওর মুখ। কি গেল আগের 1.5 ঘন্টা, এখনও যেন মেয়েটার উড়ন্ত ভিজে চুলের ঝাপটা এসে লাগছে ওর মুখে। তিতির পাখির মতো নরম একটা শরীর থেকে থেকে কেমন যেন কেঁপে উঠছিল ওর শক্ত হাতের মধ্যে। আর একটুও কি ধরে রাখা যেত না এই সময়টুকু? কিছু কিছু মানুষ অল্প সময়েও হঠাৎ করে মনে এমন এক রেশ রেখে যায় যে সহজে ভোলা যায় না। কোমল ভালো লাগার একটা মিষ্টি রেশ নিয়ে অভিমন্যু ফিরে গেল নিজের বার্থে। ওদের কামরাটা বেশ ফাঁকাই আছে এখনো অবধি। পরে লোক উঠবে হয়তো। আর্মড ফোর্স, এক্স সার্ভিসম্যান, তাদের পরিবার, মিলিটারিদের জন্য রিজার্ভড এই কামরাতে ট্রাভেল করতে পারে। যদিও মাত্র 4-5টি সুপারফাস্ট ট্রেনেই এই সুবিধা আছে। সাধারণদের জন্য ট্রেনের বাকি 14-15টা কম্পার্টমেন্ট বরাদ্দ। মিলিটারিদের জন্য এই 72টা রিজার্ভ বার্থ রাখা। যে কোনো পদমর্যাদার লোক, নায়েক, সুবেদার থেকে শুরু করে মেজর জেনারেলরাও এই কামরায় যাতায়াত করেন। অভিমন্যুর সাথেই এই কম্পার্টমেন্টে যেমন নর্থ ইস্টার্ন স্টেটসে পোস্টিং আরও 3-4 রেজিমেন্টের মুখ চেনা সেনাও যাচ্ছে এই ট্রেনে। বাঙালি, বিহারি, উড়িয়া সব মেশানো। অভিমন্যুকে দেখেই হৈ হৈ করে উঠল সবাই। सर आप कहाँ थे इतने देर तक? वो लड़की को आपने कमरा तक पहुंचा दिए? মৃদু হাসল অভিমন্যু। ট্রেনের জানালা দিয়ে এদের অনেকেই দেখেছিল শিয়ালদা স্টেশনে গাড়ি ছেড়ে দেওয়ার পর পাগলের মতো দিক বেদিক শূন্য হয়ে ছুটছে এক তরুণী। কালো টপ, ব্লু জিন্স, হাতে লট বহর, মাথায় চুড়ো করে বাঁধা চুল। হইচই লেগে গিয়েছিল ওদের কামরায়। আর প্ল্যাটফর্ম শেষ হওয়ার ঠিক আগেই অভিমন্যু ট্রেনে তুলে নিয়েছিল সেই তরুণীকে। কয়েকজন তো হাতে তালিও দিচ্ছিল। সিটি মারছিল পুরো ফিল্মি সিন। আসলে সেনাদের জীবনে রোজানামচায় বৈচিত্র্য খুব কম থাকে। বছরে কটা দিনই বা এরা পরিবার পরিজন, বিশেষ করে মা, বোন, স্ত্রী, প্রেমিকাদের সাথে সময় কাটাতে পারে। তাই ছোটোখাটো সাধারণ ব্যাপারগুলো থেকেই আগামী 7-8 মাসের এন্টারটেনমেন্টের রসদ খুঁজে নেয় এরা। তবে যা হলো তা খুব একটা ছোটোখাটো ব্যাপারও না। ভাগ্যিস অভিমন্যুর চোখে পড়েছিল পিঠে রুকস্যাক, হাতে আর একটা ব্যাগ। সামলাতে সামলাতে জিন্স টপস পরা একটা রোগা পাতলা মেয়ে মরিয়া হয়ে প্ল্যাটফর্ম দিয়ে ছুটছে। ও হাত বাড়িয়ে না ধরলে মেয়েটা তো আচ্ছা পাক্কা ট্রেনের তলায় চলে যেত। তার উপর আবার কামরায় উঠে মেয়েটা যে অমন করে সেন্সলেস হয়ে যাবে অভিমন্যু ভাবতেও পারেনি। সত্যি ফিল্মি গল্প। এদিকে অভিমন্যুকে ওভাবে আপন মনে মিটিমিটি হাসতে দেখে কয়েকজন সেনা হুল্লোড় শুরু করে দিল। ভাবি মিল গই, ভাবি মিল গই। কেউ কেউ শাহরুখ কাজলের সিন করতে লাগলো। কামরায় হুলস্থুল অবস্থা। হাসি পেলেও নিজের পদমর্যাদার কথা ভেবে একটু কড়া চোখে তাকালো অভিমন্যু। দেখে ওরই অধস্তন এক आर्मी कैडेट হাসতে হাসতে বলল, माफ़ कीजिए सर, पर अभी ऑफ ड्यूटी है और हम सब भी थोड़ा एंटरटेनमेंट तो बनता है। অভিমন্যু আর কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর একজন ব্যাংকের ওপর থেকে তার গিটার নামিয়ে অভিমন্যুকে দিল। কিছু সেনানি অভিমন্যুর সিটের কাছে চলে এসে আবদার করতে লাগলো। দারাজ গলায় এক উড়িয়া নিজেদের একটা ফোক গান ধরল। সবাই শান্ত হয়ে বসে শুনতে লাগলো। ভাষার পার্থক্য হতে পারে, সুরের টান তো মনে বাঁধা। গিটার বাজাতে বাজাতে হঠাৎ অভিমন্যুর মনে পড়ল ওর এতদিনের সাথী আর্মি জ্যাকেটটা তো মেয়েটার কাছেই রয়ে গেছে। তারপরই ওর মাথায় স্ট্রাইক করলো। 1.5 ঘন্টা মেয়েটার সাথে থেকে অভিমন্যু ওর নাম অবধি জিজ্ঞেস করেনি। মনে মনে নিজেকে একটা লাথি কষালো অভিমন্যু। সত্যি কি দিন দিন আনসিভিলাইজড হয়ে যাচ্ছে ও? রাতের খাওয়া দাওয়া সেরে সবাই যখন নিজের ব্যাংকে উঠে ঘুম দিচ্ছে, এতগুলো শান্ত লোকের বিভিন্ন সুরের নাসিকা গর্জনের মধ্যে অভিমন্যুর আর ঘুম এলো না। ট্রেনের খোনা জানালা দিয়ে হু হু করে ঢুকছে ভিজে মাতাল হাওয়া। কি এক অস্বস্তিতে ছটফট করছিল ও। চোখ বন্ধ করলে ভেসে উঠছিল একটাই দৃশ্য, কালো টপ আর নীল জিন্স পরা অস্পষ্ট এক নারী ছুটে আসছে ওর দিকে হাত বাড়িয়ে। অনেক চেষ্টা করেও তার হাতটা ধরতে পারছে না ও। বাকি রাতটা জেগেই কাটিয়ে দিল অভিমন্যু। ওর হাতে আর বুকে লেগে থাকা মেলি পারফিউমের মিষ্টি গন্ধটা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। अभिमन्यु सेन
মনে মনে বেশ কয়েকবার নামটা আওড়ালো তিন্নি। কেমন যেন রাগী রাগী লোকটা, আর অদ্ভুত, খালি শাসন ফলাতে চায়। তাও কেমন একটা অদ্ভুত চুম্বক শক্তি আছে লোকটার, কথা বলার ধরন, গলার বেটন সবেতেই। তারপরে মনে মনে নিজেকে দুটো চর আর 5টা লাথি কষালো তিন্নি। ছিছি, এতক্ষণ কি ভাবলো লোকটা তার সম্বন্ধে? নির্লজ্জ বেহায়া একটা, একবার অজ্ঞান হয়ে যাচ্ছে, একবার গায়ে ঢলে পড়ছে, এরপর আবার কাঁধে মাথা রেখে ঘুমিয়েও পড়ছে। লোকটার কাছে নিজের কি দারুণ ইমপ্রেসটাই না বানালো তিনি। অভিমন্যু সেনের কথা ভাবতে ভাবতেই সিট নাম্বার 42-এর দিকে এগোলো তিনি। আর তখনই শায়ককে দেখতে পেল, যেন ভূত দেখেছে এমনি অবাক হয়ে শায়ক এগিয়ে এলো। আরে তুই কোথা থেকে? আমরা তো ভাবছিলাম তুই বোধহয় ট্রেন ধরতেই পারিসনি। হালকা হাসলো তিনি। ভুল করে আমি আর্মি কম্পার্টমেন্টে উঠে পড়েছিলাম, বর্ধমানে চেঞ্জ করলাম। শায়কের সাথে বাকিদেরও মুখ হাওয়া হয়ে রইল। তারপরেই সমবেত চিৎকার শুরু করে দিল। আর ইউ ক্রেজি? হ্যাভ ইউ গনম্যান? হোয়াট ওয়ার ইউ থিঙ্কিং? হাউমা করে উঠল শায়ক। তুই এতটা ইরেসপন্সিবল আমি ভাবতেই পারিনি। অন্তত আমায় ফোন করতে পারতিস। তুই জানিস আর্মির লোকেরা কত ডেঞ্জারাস হয়? এক মুহূর্তেই মুখটা তেতো হয়ে গেল তিন্নির। ডেঞ্জারাস? দেশের সুরক্ষার ভার যাদের হাতে, 365 24 আওয়ার্স যারা বর্ডারে দাঁড়িয়ে থেকে দেশকে রক্ষা করছে, তারা ডেঞ্জারাস তো হবেই, কিন্তু আমার মতো সাধারণ পাবলিকের জন্য কেন? ততোধিক জোরে শায়ক চেঁচিয়ে উঠল। তুই কি জানিস আর্মি নিয়ে মেয়েদের সাথে কেমন বিহেভ করে ওরা? তুই দেখেছিস? এত এত নিউজ, এত রিউমার ওদের নিয়ে। সে কি এমনি এমনি? যদি তোকে কিছু করে দিত, যদি ট্রেন থেকে নামতে না দিত, যদি ওরা তোকে আটকে রাখতো ওই কম্পার্টমেন্টে, কি করতিস তখন? কে খবর দিত আমাদের? তোর বাড়ির লোক তো আমায় দোষ দিত। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে আমি পড়ে যাচ্ছিলাম শায়ক। ও মাই গড, আর ইউ অলরাইট? খুব স্টাইল করে চুল কাটা, দেখতেও তেমনই স্টাইলিশ একটা মেয়ে উঠে এলো ওর সিট ছেড়ে। বাকি সবার উদ্দেশ্যে বলল, তোরা থাম এবার। জার্নি শুরু হতে না হতেই এমন ঝামেলা শুরু করে দিলি। শান্ত হয়ে বস দেখি। হাই সীমন্তিনী, আমি পিয়াসা, শায়কের স্কুল ফ্রেন্ড। এরা হলো অতনু, নির্মল, মেঘা। একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিল পিয়াসা। তিনি এক দুজনকে আগে থেকেই চিনে, যদিও কমন কলেজ বা অফিস প্রজেক্টে চেনা মুখ। যদিও গলায় গলায় বন্ধুত্ব নেই, শুকনো হাই হ্যালো বা মাঝে মাঝে চা খেতে গিয়ে অফিসের নিচে দেখা হয়। একমাত্র মেঘা ওদের প্রজেক্টেই কাজ করতো 6 মাস আগেও, এখন অন্য প্রজেক্টে চলে গেছে। মেঘা উঠে এলো তিন্নির পাশে, ওকে জড়িয়ে ধরে বলল, কত রোগ হয়ে গেছিস রে তুই? কি ডায়েট ফলো করছিস? আমাকেও বল। দিন দিন বেলুনের মতো ফুলছি, ভোরে এবার মাথায় গিয়ে ঠিকবে। সবাই হো হো করে হেসে উঠল, তিনিও হেসে ফেলল। সত্যি মেঘা অনেক হেলদি হয়ে গেছে আগের থেকে। আসলে সারাদিন 10-12 ঘন্টা অফিসের এসিতে বসে বসে কাজ করে ওদের সবারই গায়ের রং ফ্যাকাশে আর কোমরের পর থেকে ভারী শরীর হয়ে গেছে। ডেইলি ট্রেনে 3 ঘন্টার সফর না করলে তিনিরও তাই হতে বোধ হয়। একটু আগের গুরুগম্ভীর পরিবেশটা হালকা হয়ে গেছে। সবার হাসি ঠাট্টার মধ্যে মেঘায় পয়েন্ট আউট করল, এই জ্যাকেটটা আবার কার? তোর নিশ্চয় নয়। চমকে উঠল তিনি। এই যা, অভিমন্যুর জ্যাকেটটা ফেরত না দিয়ে চলে এসেছে ও। খেয়ালই ছিল না লোকটাই বা কীরকম। তিনি না হয় নিজের দিকে তাকায়নি, তাই বলে লোকটা নিজের জিনিস চেয়ে নিয়ে ফেরত যাবে না? পিয়াসা ততক্ষণে ফোরন কেটেছে। এটা কি সেই মিস্টার হিরো আর্মি ম্যানের জ্যাকেট? মাই গুডনেস, এই তো পুরো ফিল্মে ব্যাপার স্যাপার। কে একটা সিটি মারল। সবাই এত জোরে হেসে উঠেছে, আশেপাশের বার্থের লোকেরা রীতিমতো ওদের সব কথা শুনতে পাচ্ছে। তিনি বিব্রত হয়ে বলল, কি অদ্ভুত রে তোরা, এখন আমার লাগেজ রাখার ব্যবস্থা করলি না আর এসব শুরু করে দিলি? শশ ব্যস্ত হয়ে সবাই জায়গা ছেড়ে দিল। শায়ককে সিটিং অ্যারেঞ্জমেন্ট বুঝিয়ে দিল। ওদের সবার একসাথে সিট পড়েনি, টোটাল 10 জন যাচ্ছে ওরা। 2-3 জনকে শায়কও চেনে না, ওরও কমন ফ্রেন্ডের ফ্রেন্ড। উইকেন্ড গেটওয়ে গ্রুপ থেকে সবাই জড়ো হয়েছে। তিনিকে নিয়ে 4টে মেয়ে, 6 জন ছেলে। S1 কামরায় ছড়িয়ে ছিটিয়ে 7টা সিট, বাকি সিট S2-তে পড়েছে। সবাই এখন ওখানেই আছে, যদি টিটিকে বলে কোনোভাবে একসাথে সবার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা যায়।
একান্তই না হলে মেয়েরা সবাই আর শায়ক অতনু নির্মল আর এই কামরায় থাকবে, বাকি 3টে ছেলে অ্যাস্ট্রোতে চলে যাবে। খাওয়া নিয়ে চিন্তা নেই, ট্রেনের খাবার নেওয়া হয়ে গেছে। তাছাড়া বাড়ি থেকে টুকিটাকি অনেক কিছুই আনা হয়েছে, সবাই ভাগ করে খেয়ে নেবে ওরা সবাই। আর সকাল 7টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে যাবে। দারুণ প্ল্যান, তিন্নির বেশ ভালো লাগলো। এটাই ওর প্রথমবার বাড়ির লোক ছাড়া একা একা বন্ধুদের সাথে বেরোনো, বেশ একটা নতুন রকমের উত্তেজনা হচ্ছে। তার সাথে সবাই একই বয়সী, বিশাল হইচই হচ্ছে। এরকম পরিবেশে আগে কখনো তিন্নি থাকেনি। একটা সাইড লোয়ার বাথে ওর রুকসেকটা রেখে বাড়িতে ফোন করে বাবাকে জানিয়ে দিল ট্রেনে উঠে গেছে। এতক্ষণে নেটওয়ার্ক ছিল না বলে ফোন করতে পারেনি। মিনিট 10 বাবার সাথে কথা বলে ট্রিপের প্ল্যান মোটামুটি জানিয়ে ফোন ছেড়ে দিল তিন্নি। তারপর সবার সাথে গল্পের যোগ দিল। যদিও কেউ লক্ষ্য করল না, মাঝে মাঝে জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে তিনি অন্যমনস্ক হয়ে যাচ্ছে। হতে পারে প্রথমবার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার নতুন অভিজ্ঞতার জন্য, অথবা মা বাবার জন্য মন খারাপও হতে থাকে, নাকি রোদে পোড়া সেই চওড়া কপাল, ভ্রুর কাছে কাটা দাগ, বাদামি চোখ আর হাস্কি গলায় কথা বলা আর্মি অফিসার অভিমন্যু সেনের জন্য। শুধু তিনিই জানে এত হাসি আনন্দের মধ্যেও কেন ওর মনের গভীরে কি একটা অস্বস্তির চোরা কাটা খসখস করছে। রাতে 10:30টাতেই কর্পোরেটমেন্টের আলো নিভিয়ে দিল হালকা নীল ড্রিম লাইটে, আর ওদের গল্প জমল না। সবাই যে যার জায়গায় শুতে চলে গেল। তিন্নি নিল সাইড লেয়ার বারটা, ফোনে গান চালিয়ে কানে হেডফোন গুঁজে ট্রেনের বালিশে মাথা রেখেও তিন্নির চোখে ঘুম এলো না। ট্যাব খুলে কবিতা পড়তেও ওর মন বসল না। স্লিপার ক্লাসের খোলা জানালা দিয়ে হু হু করে ঢুকছে ভিজে হাওয়ার সাথে মেশা মন কেমনের গন্ধ। অদৃশ্য মনটা বলে উঠল সে নেই, সারা জীবনের মতো সে হারিয়ে গেছে এই দুনিয়ায়। বুকটা ধক করে উঠল যেন। শেষে অভিমন্যুর জ্যাকেটটা জড়িয়ে ধরে জানালা দিয়ে উল্টো দিকে ছুটে চলা রাতের নিশ্চুপ পৃথিবীর দিকে শুধু নির্নিমেষ চোখে তাকিয়ে রইল তিন্নি। যতবার ঘুমে চোখ ঢলে আসে একটাই মুখ ওর চোখের সামনে ভেসে আসছিল বারবার, অভিমন্যু সেন। আবারও একটা শিরশিরানি ছড়িয়ে যাচ্ছে তিন্নির সারা শরীরে। ঝমঝম শব্দে রাতের নর্থ বেঙ্গল মেল ট্রেন ছুটে চলল পরের স্টেশনের দিকে। আর একরাশ মন কেমন আর অদ্ভুত এক কান্না মেশানো ভালো লাগায় আচ্ছন্ন হয়ে একদৃষ্টিতে তিন্নি তাকিয়ে রইল বাইরের অন্ধকারের দিকে। সকাল 6:30 নাগাদ হুড়মুড় করে নিউ জলপাইগুড়ির স্টেশনে নামলো তিন্নিরা সবাই। সবার মুখ চোখ ফোলা, চুল উস্কো খুস্কো, কিন্তু উৎসাহে মন টকবক করছে। যদিও নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে তিন্নি, অভিমন্যু বা কোনো আর্মির লোককেই নামতে দেখল না। মনে মনে ওর একটা ক্ষীণ আশা ছিল হয়তো আজ ওরা এক স্টেশনেই নামবে। তিন্নির বুকটা হঠাৎ ধক করে উঠল। নর্থ বেঙ্গলের ভিজে হাওয়ার ভেতর মন কেমনের গন্ধটা ফিরে এলো আবার। আবার যেন অদৃশ্য মনটা বলে উঠল সে তো আর নেই, সারা জীবনের মতো সে হারিয়ে গেছে এই দুনিয়ায়। তারপর নিজেকেই ধমক দিল তিন্নি। কি হচ্ছেটা কি? কোথায় প্রথমবার একা ঘুরতে এসে বন্ধুদের সাথে এনজয় করব তা নয়, কাল রাত থেকে দুঃখ বিলাসী মন নিয়ে ঘুরে বেড়াচ্ছে ইডিয়ট। শায়ক আর বাকি ছেলেরা ততক্ষণে 2টো কুলি জোগাড় করে ফেলেছে। মেয়েরা কেউ জিপে উঠতে রাজি হলো না, তাই ঠিক হলো 2টো ইনোভা বুক করে ওরা দার্জিলিং যাবে। নির্মাল্যর কি জানাশোনা একটা হোটেল আছে, সেখানে ওদের নামে 5টা রুম বুক করাই আছে আগামী 3 দিনের জন্য। সবাই উঠে পড়ল। গাড়ির ড্রাইভারকে হোটেলের ঠিকানা দেখাতেই শুরু হলো বিপত্তি। ড্রাইভার বাংলা বলতে পারে না, ঠিকানা দেখেই হেসে উঠল। আপনারা ঠিক কোথায় যাবেন বলুন তো? নির্মল্য হকচকিয়ে গেল। কেন দার্জিলিং? ড্রাইভার দুটো আরও হাসতে লাগলো। দাদা, বুক করার সময় আপনারা ঠিকানা দেখেননি? এটা তো গ্যাংটকের হোটেল। মেয়েরা সবাই চেঁচিয়ে উঠল। ছেলেগুলোর মাথায় হাত। একই নামে 2টো হোটেল, একটা গ্যাংটক আর একটা দার্জিলিং। নির্মল কথা বলেছে দার্জিলিং এর হোটেলের সাথে, আর বোকার মতো বুক করেছে সিকিমের হোটেল অনলাইনে। সবাই নির্মলকে এই মারে তো সেই মারে। নন রিফান্ডেবল ঘর, সব মিলিয়ে প্রায় 45,000 টাকার ধাক্কা। নির্মলের মুখ কাচুমাচু হয়ে গেছে। হোটেলে ফোন করা হলো, তারা বলল ওদের কিছু করার নেই। ওদের নিজেদের মধ্যে যখন চেঁচামেচি গালাগালি বাদ বিদণ্ডা চলছে, ড্রাইভার দুজন তখন বলল, দাদা, দার্জিলিং আর গ্যাংটক একই, আপনারা ওখানেই চলে যান। নাথুলা ছাঙ্গু লেক পেলিং ঘুরে চলে আসুন 3 দিনে। দার্জিলিং যেতে আপনাদের যা সময় লাগবে তার থেকে আর
ঘন্টাখানেক বেশি লাগবে গ্যাংটক যেতে। ছেলেদের কোনো প্রবলেম নেই, ওদের তো ঘুরতে গেলেই হলো। মেয়েরাও কোনো উপায় নেই দেখে মোটামুটি সবাই নিমরাজি হলো। শুধু তিন্নি বেঁকে বসলো। বাড়িতে কি বলবে? এই প্রথমবার মা বাবা ভরসা করে একা একা ওকে বন্ধুদের সাথে ছাড়লো। এখন যদি বলে ঘুরতে এসে ডিস্টিংশনই চেঞ্জ হয়ে গেছে, তবে আর দেখতে হবে না। সায়ক মেঘারা অনেক বোঝালো তিন্নিকে, কিন্তু তিন্নি শুনতেই রাজি নয়। এমন করবি জানলে আমি কিছুতেই তোদের সাথে আসতাম না সায়ক। তোরা কি রে, এতজন রয়েছিস, একবারও চেক করিস কোন হোটেল কোথায় কি বুক করেছিস? ও কামন সীমন্তিনী, এমন তো নয় যে তুই একদম দার্জিলিংয়ে যাবি বলে ঘর থেকে বেরিয়েছিস। কোথাও একটা বেড়াতে গেলেই তো হলো। কিন্তু বাড়িতে যে আমি বলে বেরোলাম দার্জিলিংয়ে যাচ্ছি, সেটা এখন চেঞ্জ হয়ে গেল গ্যাংটক। এরপর আর কোনোদিনও কোথাও বের হতে পারবো আমি? তোর বলার কি দরকার এটা গ্যাংটক না দার্জিলিং? মানে সবই তো হিমালয়, চা বাগান, পাহাড়ি রাস্তা, মলরা, প্যাগোডা। তোর আলাদা করে বলার কি দরকার এটা গ্যাংটক না দার্জিলিং? মিথ্যে বলবো? তিন্নির অবাক হওয়া তখনও কাটেনি। তুই আগে কখনো বাড়িতে মিথ্যে বলিসনি। তুই আমার সাথে কথা বলা, আমি বাড়িতে সব বুঝিয়ে বলছি। মাকে ফোন করার সাহস হলো না তিন্নির। বাবাকেই কল করলো। রঞ্জনবাবু সব শুনে সায়কের সাথে কথা বললেন, একটু বকাবকিও করলেন ওদের এরকম নেগলিজেন্সের জন্য। কাচুমাচু মুখ করে সায়ক বকা শুনছে। মেঘা এগিয়ে এসে ফোনটা কেটে দিয়ে রঞ্জনবাবুকে ভিডিও কল করলো। এই দেখো কাকু, সীমন্তিনী ছাড়াও আমার এতগুলো মেয়ে আছে, আর সব মিলিয়ে 10 জনের মতো এসেছি। তুমি কিন্তু চিন্তা করো না, হ্যাঁ? কোনো প্রবলেম হবে না। সীমন্তিনীকে আমরা সবাই সামলে রাখবো। মেঘারা ইশারার মতো বাকি দুজন মেয়েও হাত নাড়ল। ছেলেরাও বোকা বোকা মুখ করে হাই বলল। ওদের মুখ দেখে তিন্নির পেট গুলগুলিয়ে একটা হাসি আসছিল বটে, তবে সেটা মনেই চেপে রইল। ও একটু ভরসা পেল রঞ্জনবাবু। তিন্নিকে ফোন দিতে বলে মেয়েকে বললেন, থ্যাংক ইউ বাবা। আবারও চোখ দুটো ভিজে এলো তিন্নির। একমাত্র বাবাই কি করে সব কিছু বুঝে ফেলে ও মুখ ফুটে বলার আগেই। মেঘা তখন ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। ভাবখানা এমন, কি কেমন ম্যানেজ করলাম? হৈ হৈ করে গাড়িতে উঠে পড়ল সবাই। 7 সিটার গাড়ি, বেশ ছড়িয়ে ছিটিয়ে বসা গেছে। মেয়েরা সবাই ভাগাভাগি করে দুটো গাড়ি জানালার সাইড সিটগুলো নিয়ে নিয়েছে। ছেলেরা শাসিয়ে রেখেছে, ফেরার সময় ওরাও কাউকে জানালার ধার ছাড়বে না। ন্যাশনাল হাইওয়ে 10 ধরে জলপাইগুড়ির চা বাগানের মধ্য দিয়ে দুটো ইনোভা ছুটে চলল সিকিমের উদ্দেশ্যে। চারিদিকে ঘন সবুজের সমাহার, আর রাস্তা তেমনই সুন্দর। গাড়ি চলতে শুরু করার একটু পর থেকে ওদের সাথে নিল খরস্রোতা তৃষ্ণা। বর্ষার জলে ফুলে ফেপে উঠেছে। তিন্নির যে কি আনন্দ হচ্ছে! এতদিনের রোজ নামচার জীবন থেকে একটুখানি মুক্তির খোলা বাতাস ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল ওর মন, আর রাতে মন খারাপের বাষ্পটা উবে যাচ্ছিল সকালের নরম আলোর সাথে। বেশ একটু কবিতা কবিতা ভাব আসছিল তিন্নির মনে, কিন্তু ঘড়ি কেটে গেল বাকিদের ঝগড়ায়। প্রথম 1 ঘন্টা তিন্নিকে বাদ দিয়ে ওদের গাড়ির বাকি 4 জনের ঝগড়া করে কাটলো গাড়িতে। কোন গান চালানো হবে তা নিয়ে একজনের এক রকম দাবি। কেউ বলে বাংলা, কারো পছন্দ ওয়েস্টার্ন, কেউ বা আবার পাঞ্জাবি গানের ভক্ত। তিন্নির কাছে এইসব কিছুই নতুন। এমনভাবে দল বেঁধে ও কখনো ঘুরতে যায়নি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। একটু বড় হওয়ার পর স্কুল বা কলেজের পিকনিকেও কোনোদিন যায়নি ও, মা ছাড়েনি। এদের কাণ্ড কারখানা দেখে প্রথম বেশ অবাক হচ্ছিল তিন্নি, তবে একটু পর থেকে সে আনন্দে চোনা পড়তে শুরু করলো ধীরে ধীরে। স্বল্প চেনা 8-10 জন একসাথে বেড়াতে গেলে যা হয় আর কি। রাস্তার পাশে ধাবাতে গাড়ি দাঁড়ালো তো এ বলে ব্রেকফাস্ট মোমো খাবো, কেউ বলে তো দোসা, কারো আবদার ব্রেড টোস্ট, চা না কফি, দুধ চা না লিকার চা, কড়া কফি না হালকা করা। তিন্নির তো মাথায় ধরে গেল এত রকম আবদার শুনে। তারপর একবার একজনের বাথরুম শিডিউল, কতবার যে রাস্তায় গাড়ি থামানো তার ইয়াত্তা নেই। একের পর এক চা বাগান পেরিয়ে যাচ্ছে। সেবক অভয়া অরণ্যের মাঝ দিয়ে যাওয়ার সময় গাড়ির বাঙালি চালক সতর্ক করে দিল ওদের, দিদিরা একটু চুপ করে বসলে হরিণ দেখতে পাবেন, মাঝে মাঝে তো হাতিও বেরোয়। অতি উৎসাহী সবাই জানালার চোখ এড়িয়ে রইল, কিন্তু জানা 2 মিনিটে শুয়োর আর খরগোশ ছাড়া কিছুই দেখতে পেল না ওরা। মেঘা অবশ্য বার 2 চেয়ে চালো, ওই দেখ হরিণ, হরিণ!
কিন্তু সেগুলো আসলে ছিল ছাগল। বেশ কয়েকটা ভিউ পয়েন্টে গাড়ি থামিয়ে বিভিন্ন পোজ দিয়ে ছবি তোলা হলো সবার। তখনই ওদের ফটো দেখতে হবে। এই আমার চোখ বন্ধ, এই আমার চুল উড়ছে, এভাবে মোটা লাগছে, দূরে গিয়ে তোল। মেয়েদের একের পর এক ডিমান্ডে ছেলেগুলো তখন শুধু মাথার চুল ছিঁড়তে বাকি রেখেছে। পাহাড় বেয়ে যখন উপরে উঠতে শুরু করলো ওরা, সবাই মোটামুটি শান্ত হয়ে এসেছে। সারা রাতের জার্নির ধকল, এতক্ষণের হইচই, গত কয়েকদিনের বৃষ্টি হয়ে রাস্তা বেশ খারাপ, তাও দুলতে দুলতে ঝুরঝুরিয়ে পাথরের রাস্তায় ওদের গাড়ি এগিয়ে চলল গ্যাংটংয়ের দিকে। পাহাড়ের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আরও নানা শৃঙ্গ। এত উপরে বাতাস ভারী, অক্সিজেন লেভেল কম। তিন্নির একটু অসুবিধে হচ্ছিল নিঃশ্বাস নিতে।